গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব 40 শেষ অংশ। ইসরাত ওয়াশরুম থেকে বের হয়ে হাতের তোয়ালে দিয়ে আলগোছে মুখ মুছে নিয়ে সামনের মিরর দিকে অগ্রসর হলো। যেতে যেতে কাউচের উপর সামান্য ভিজে তোয়ালেটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাতে চালাতে একবার চোখ তুলে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা জাইনের দিকে। জাইন রুমে প্রবেশ করার পর থেকেই এমনই দাঁড়িয়ে আছে। এবার ইসরাত ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি হয়েছে, খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? জাইন কথা বলল না। অবিচল দৃষ্টি সামনে স্তম্ভিত রেখে এক পা দুই পা করে এগিয়ে ইসরাতের সন্নিকটে দাঁড়ালো। সম্মুখে প্রশ্নাত্মক চেহারা নিয়ে দাঁড়ানো ইসরাতের কথার উত্তর না দিয়ে আলগোছে বাহু ধরে ওপাশ ফিরিয়ে দিল। গম্ভীর মুখে তখন নমনীয়তা দোলা দিচ্ছে। ব্রাশ করে রাখা চুলগুলো পিঠের উপর থেকে আলগোছে সরিয়ে দিয়ে সামনে সেট করে রাখলো। মেয়েলি গাঢ় হতে চোখ তুলে সামনে দর্পণে তাকাতেই প্রতিবিম্বের সাথে চোকাচোকি হলো। পকেট হাতড়ে বুশর ব্র্যান্ডের প্যান্ডেন্ট বের করলো জাইন। তা ধীরে ধীরে মেয়েলি গলায় পরিয়ে দিয়ে লৌহ সুরে উচ্চারণ করলো, দিস প্যান্ডেন্ট ইজ মেড ফর ইউ রে। কথা শেষে ইসরাতের চুলের বাজে শব্দ করে চুমু গেল। ইসরাত এতক্ষণ যাবৎ গলায় ঝুলানো হোয়াইট ডায়মন্ডের পেন্ডেন্টটা দেখছিল। জাইনের কথায় সামান্য নড়ে উঠল সে। চোখ তুলে তাকাতেই আবারও চোকাচোকি হলো। জাইন ইসরাতের বাহু ধরে নিজের দিকে ফিরাতে ফিরাতে চমৎকার হাসলো, শুধালো, ভালো লেগেছে? ইসরাত মুখ ফুটে কিছু শব্দ বাই করার আগেই জাইন বলে উঠল, ভালো না লাগলে কোনো কিছু করার নেই, আপনাকে আমার চিহ্ন বইয়ে বেড়াতে হবে। এটা আপনি আমার, তার প্রমাণ বহন করে। জাইন ঝুঁকে ইসরাতের কপালে চুমু খেতে যাবে। ইসরাত দুই পা পিছিয়ে গেল। আকস্মিক বাধা দেওয়ায় জাইন কারণ খুঁজে পেল না। কপালে সামান্য বাজ ফেলে জানতে চাইল, সমস্যা কি? কথা শেষ করে এগিয়ে আসলো ইসরাতের সম্মুখে। দুই হাতে বাহু চেপে ধরতে যাবে। ইসরাত আবারও সরে গেল দূরে। জাইন এবার সামান্য বিরক্ত হলো, শুধালো, ইসরাত, সমস্যা কি, বলবেন আমায়? ইসরাত মৃদুকলের মাঝে বাজ ফেলে বলল, আমাকে বলার সুযোগ দিলে তো আমি বলবো। জাইন বুকে আড়াআড়ি হাত বেঁধে শুধালো, আমার স্পর্শ খারাপ লাগছে? ইসরাতের সহজ গলা, জি না। জাইন কপালের মধ্যিখানে বাজ ফেলে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, অস্বস্তি হচ্ছে? ইসরাত আবারও না বোধক মাথা নাড়িয়ে বলল, জি না। বিরক্ত কণ্ঠে জাইন জানতে চাইল, তাহলে সমস্যা কি? ইসরাতের নিরুদ্বেগ কণ্ঠস্বর, আমার দেনমোহর আপনি এখনো আদায় করেননি। কথা শেষে মেয়েলি কোমল হাত বাড়িয়ে দিল পুরুষালী দেহের সম্মুখে, বলে উঠল, দেনমোহর দিন। জাইন পকেট হাতড়ালো, না কিছুই নেই। ইসরাতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, আগামীকাল দিই। ইসরাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এক্ষুনি চাই, দেনমোহর দিন, না হলে স্পর্শ করার অনুমতি দিব না। জাইন দীর্ঘশ্বাস ফেলল, ইসরাতের পানে দৃষ্টি নিবিষ্ট রেখে বিরস কণ্ঠে বলল, দিচ্ছি দেনমোহর। ইসরাত ভ্রু উঁচিয়ে বলল, এখন টাকা কোথায় পাবেন আপনি? জাইন ইসরাতের দিকে তেরসা চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে, আমি তো ফতুর, টাকা পাবো কোথা থেকে? সঠিক আপনার কথা, সত্যিই তো, টাকা পাবো কোথায় থেকে? জাইন গালে হাত দিয়ে মেয়েকেই ভাবনার ভান করল। ইসরাত জাইনের বাহুতে ঘুষি মেরে বলে উঠল, নাটক কম করুন। জাইন ইসরাতের হাত মুঠিতে চেপে ধরে নাইট স্ট্যান্ডের দিকে পা বাড়ালো। ড্রয়ার খুলে
টাকার চেক বের করতে করতে শুধালো, কত টাকা দেন মোহর আপনার? ইসরাত হিসাব করলো, করা শেষে বলে উঠল, এভাবে ধরলে তো 10 লক্ষ। এর আগে বিয়ে করেছিলেন, তখনও 10 লাখ ছিল। তাহলে এইভাবে ওভাবে ধরে 20 লাখ হয়। জাইন ইসরাতকে উল্টাপাল্টা হিসাব দিতে দেখে বলে ওঠে, এভাবে ওভাবে ধরে যত টাকা হয় বলুন। এভাবে ওভাবে ধরলে 20 লাখ টাকা হয়। আপনি চাইলে 30-40 লাখ টাকা দেনমোহর দিতেই পারেন। ইসরাত শেষের কথা এমনি বললেও জাইন তা সিরিয়াস হিসেবে নিল। মুখের কথা মাটিতে পড়ার পূর্বেই বল পয়েন্ট কলম দিয়ে ছোট ছোট অক্ষরে টাকার অ্যামাউন্টে বসিয়ে দিল 40 লাখ টাকা। নিজের সিগনেচার দেওয়া শেষে বাড়িয়ে দিল চেকখানা ইসরাতের দিকে, বলে উঠল, দেখে নিন অ্যামাউন্ট ঠিক আছে কি না। জাইনের বাড়ানো হাত থেকে চেক হাতে নিতেই ইসরাতের চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। বিমূর্ত নেত্র চেক থেকে তুলে সামনের ব্যক্তির দিকে স্থির করে বিস্ময়পূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি পাগল? 40 লাখ টাকা দিয়ে দিয়েছেন? জাইনের অবাক কণ্ঠস্বর, আপনি না বললেন 40 লাখ টাকা? তাহলে? জাইনের কথা কেটে দিয়ে ইসরাত বলল, তাই বলে 40 লাখ দিয়ে দিবেন? এসব ছাড়ুন, দেনমোহর আদায় করা শেষ, কাছে আসুন। ইসরাত ঠোঁট নাড়িয়ে দুটো শব্দ বাই করার পূর্বেই জাইন জ্বরের গতিতে কাছে চলে আসলো তার। ঠোঁটে আঙ্গুল চেপে হিসিয়ে বলে উঠল, উহু, আর কোনো কথা নয়, দেনমোহর আদায় করে ফেলেছি, আর কোনো কথা শুনতে চাই না। পরের কয়েক সেকেন্ড কাটলো ঘুরে। জাইন এক হাতে সুইচ টিপে বাতি অফ করলো, অন্য হাতে কাছে টেনে নিল নিজের নতুন বধূকে। ইসরাতের পিঠ ঠেকলো গিয়ে তুলতুলে বিছানায়। চোখ তুলে তাকাতেই জানালা দিয়ে আসা পূর্ণিমার হলদেটে আলোয় চোকাচোকি হলো নিজের সান্নিধ্যে থাকা জাইনের সাথে। জাইন এক হাতের আসলায় ইসরাতের গাল চেপে ধরে কপালে ঠোঁটের পরশ বুলালো, মৃদু সুরে কানের কাছে শুধালো, অস্বস্তি হচ্ছে? জাইনের কথা শেষে ইসরাতের ঠোঁটের দিকে আগাতেই ইসরাত বাধা দিল। দ্বিধাযুক্ত নেত্র জাইনের পানে নিবিষ্ট করে বলে উঠল, জাইন, আমার ভয় লাগছে। জাইন হাসল, বলল, আপনি ভয় পাবেন কেন? আমি আছি তো আপনার সাথে। ইসরাত দুই পাশে মাথা নাড়ালো, জাইনকে বোঝাতে বলল, আমি আপনাকে ভয় পাচ্ছি। জাইনের শ্রবে কথাটুকু ঢুকতেই থমকালো সে। বিমূর্ত কণ্ঠে শুধালো, কেন? আপনি আমায় ভয় পাচ্ছেন কেন ইসরাত? ইসরাত জাইনের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার সময় চাই। ইসরাতের ধারণা ছিল তার কথাটুকু শুনতেই জাইন দূরে সরে যাবে, রাগ করে চেঁচামেচি করবে। এমন অবস্থায় থাকলে যে কেউই করত। কিন্তু তাকে অবাক করে দিয়ে জাইনের নমনীয় হাসির স্বর রুমের চার দেয়ালে ঘুরে বেড়ালো। পুরু কণ্ঠে বেশি আসলো, এটা বলতে এত ভয় পাচ্ছিলেন? ইসরাত দেখল গম্ভীর শুভ্র মুখে লোকটার হাসি তাকিয়ে থেকে, যার হাসির দমকে চোখের নিচের চামড়াটা কুঞ্চিত হচ্ছে। শুভ্র চেহারার পুরুষালী গাল দুটো টকটকে হয়ে উঠছে সময়ের সাথে। জাইন সময় নিয়ে হাসলো শব্দ তুলে, ধীরে ধীরে। শব্দ কমে আসলেও ঠোঁটের কোণ থেকে হাসির রেশ কমল না। শব্দ করে ইসরাতের গালে চুমু খেলো। ইসরাতের দেহ নিজের বুকের উপর টেনে নিয়ে চুলের ভাঁজে আরো একটা শব্দ করে চুমু খেলো। ইসরাত জাইনের বাহুবন্ধনীর ভেতর থেকে মাথা তুলে শুধালো, রাগ করেছেন? ইসরাতের প্রশ্নের বিপরীতে জাইন প্রশ্ন করল, আপনার কি মনে হয়? ইসরাত সহজ কণ্ঠে বলে, আপাতত দৃষ্টিতে দেখলে মনে হয় রাগ করেননি।
কিন্তু একটু ভেতরে গিয়ে গোছালে হয়তো জানা যাবে রাগ করেছেন কিনা। ইসরাতের কথায় আবারও হাসল জাহিন। ইসরাত বিগলিত গলায় আবার বলল, আপনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ করতো? জাহিন এতে সামান্য নারাজ হলো। নিজের ভেতর নারাজি চেপে রেখে বলে উঠল, আমার জায়গায় অন্য কেউ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ইসরাত চৌকা দৃষ্টি জাহিনের দিকে নিবদ্ধ করে বলল, সামান্য এই কথাই পড়ছেন ব্রো, নট ব্যাড। পিনপতন নীরবতা। গোল চক্রকারে বসা পরপর চারটে মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বন্ধ কামরায়। মাঝখানে রাখা মোমের আলোয় দেখা গেল নুসরাত এক হাতে নিজের গাল চেপে ধরে বসে আছে থম মেরে। ইরহাম, আহান, মোমো একইভাবে সবাই থমকানো নয়নে নুসরাতের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সকলেরই মুখে অবগতার লালিমা পরিলক্ষিত। কেউই আন্দাজ করেনি এমন কিছু হবে। হুট করে কি থেকে কি হয়ে গেল। নুসরাত গুনে গুনে গত আধ ঘন্টা যাবৎ গালে এক হাত রেখে বসে আছে। মুখের ভাবগতি অস্বাভাবিক, কিন্তু এক জায়গায় কখন থেকে বসে থাকাটা অস্বাভাবিক ঠেকছে সকলের নিকট। দমকা হাওয়া জানালা বেয়ে রুমে প্রবেশ করতেই নুসরাত নড়ে উঠল। একই জায়গায় গাটি গেড়ে বসার তখন সময় ছিল 30 মিনিট 48 সেকেন্ড। হঠাৎ করেই চোখ মুখ অন্ধকার করে অস্পষ্ট স্বরে আওড়ালো, ওই খবিশ আড়স চুমু খেয়ে নিয়েছে আমাকে, শালা লম্পট, বদমাস ইতর, অসভ্য কুত্তা পাটা। ইরহাম নুসরাতের অস্পষ্ট স্বরে উচ্চারণ করা গালিগুলো খুব সহজেই বুঝে নিল। রুমের মেঝেতে রাখা মোমবাতি হাতে নিতে যাবেই তার পূর্বে অন্য একটা হাত এসে মোমবাতি নিজের হাতে তুলে নিল। খোলা জানালার কপাট বেয়ে তখন সনসন বাতাস বইছে। রাতের অন্তিম প্রহরে ঠান্ডা হিমশীতল করা হাওয়া পুরো রুম জুড়ে ব্ল্যাকবেরির মিষ্টি গন্ধ ছেয়ে গেছে। সাথে পুরুষালী শৈলের মাস্কি কস্তুরীর সুগন্ধি। বেসামাল বাতাসে প্রায় নিবু নিবু মোমবাতির জ্যোতি। প্রকাণ্ড জুড়ে কোথাও একটা বাজ পড়ার সাথেই পুরো রুম রক্তবর্ণের লাল হয়ে গেল। মুমু চিৎকার করে উঠেই যাকেই কাছে পেল তাকেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। আহান নিজের পাশে বসা ইরহামকে জড়িয়ে ধরে বিবি করে পড়ল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জন শব্দে বৃষ্টি পড়ছে তখন লাগাতার বাহিরে। প্রকাণ্ড জুড়ে বাজ পড়ার শব্দ ভেদ করে নুসরাতের কানের কাছ দিয়ে বয়ে গেল পুরুষালীর লৌহ সুর, জাস্ট একটা চুমু গালে খাওয়াই আপনি গুনে গুনে 30 মিনিট 48 সেকেন্ড জাস্ট নিশ্চুপ ছিলেন। তাহলে আমার উচিত নয় কি প্রতিদিন 24 ঘন্টায় 48টা করে চুমু খাওয়া? নুসরাত বিরক্তিতে ব্রু কুঁচকালো। হিসিয়ে বলে উঠল, আর একটা চুমু খাওয়ার দান্দা করলে ঠুট কেটে কাকড়াকে দিয়ে দিব। ও তাই নাকি? আরশ নুসরাতের দিকে কাঁধ বাঁকিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো প্রশ্নটা। নুসরাত গাম্ভীর্যের সাথে বলে উঠল, জি হ্যাঁ তাই। আরশ গাল ঠেলে ঈষৎ বাঁকা হাসল। চোখে মুখে তখন দুষ্টুমি খেলা করেছে। নুসরাতের কথা বলা শেষ হতেই আলগোছে দ্বিতীয়বারের মতো গালে চুমুক এলো। সন্তর্পণে স্বরে আস্তে আস্তে মৃদু স্বরে নুসরাতের কানের নিকট নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল, তুমি কিছুই করতে পারবে না নুসরাত নাসির। তোমার উপর আমার সব থেকে বেশি অধিকার। রিমেম্বার দ্যাট ইউ আর মাই ওয়াইফ, লিগাল ওয়েডেড ওয়াইফ। রিসিপশনের আয়োজনে সকলেই ব্যস্ত। ডেক্সির আওয়াজ ভেসে আসছে সৈয়দ বাড়ি থেকে। দূরে খালি প্লট হতে নাসির মঞ্জিলের সামনে পার্কিং করে রাখা গাড়িগুলো আজ সরানো হচ্ছে সেখান থেকে।
ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রিসিপশনের ভেন্যু সেট করছে। তার তদারকিতে আছে আরশ, ইরহাম, আহান, এমনকি বর নিজেও। কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে নুসরাতের গলা ফাটানো চিৎকার। এমনভাবে না করে এভাবে করুন বলেই শাসাচ্ছে। অনেকক্ষণ চিৎকার করে যখন নিজের ইচ্ছা অনুসারে কাজ সম্পাদন করাতে পারল না নুসরাত, তখন নিজেই লোকটাকে নিচে নামিয়ে উঠে দাঁড়ালো মইয়ের উপর। সুন্দর মতো কাঁচা ফুলগুলো ডাবল সাইডেড টেপ দিয়ে আটকে দিয়ে লাফিয়ে নিচে নেমে এলো। হাত ঝেড়ে বলে উঠল, এইভাবে লাগাতে হয় ফুল, বুঝেছি? নুসরাতের কথা শেষ করতে পারল না। তার সামনে দাঁড়ানো শটানদেহী আরশ ঝুঁকে আসলো নিচের দিকে। সুগভীর কণ্ঠস্বরে বলে উঠল, না বুঝিনি, বুঝিয়ে বলুন প্লিজ। নুসরাত আরশের কথা কানে তুলল না। এক প্রকার দৌড়ে ওই স্থান থেকে পালালো। বিড়বিড় করলো এমনভাবে দূরে দাঁড়ানো ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার শুনে ফেলল তার বিড়বিড়িয়ে বলা কথাটুকু। সেই বলছে, আরশ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই ব্যথাটা ইমরান আসমিকে পেছনে ফেলে দিচ্ছে অসভ্যতায়। দিনটুকু কেটে গেল ব্যস্ততায়। সকালের পর আর নুসরাতের দেখা পেল না আরশ। তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকলো সে। সন্ধ্যার পর থেকে শুরু হলো বাহির থেকে আনা বারবুচিদের রান্নার তোড়জোড়। কিছু মহিলাদের আনা হলো পেঁয়াজ, রসুন, আদা বাটার জন্য। বাড়ির মহিলারাও তখন হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছিল সবাই। রিসিপশন শুরু হলো সন্ধ্যার আজান শেষ হতেই। প্যাস্টেল ব্লু কালার গাউন পরিহিত ইসরাতকে যখন ভেন্যুতে নিয়ে আসা হলো, তখন রং বেরঙের আলোয় অপ্সরার মতো সুন্দর লাগলো তাকে। বংশীয় ঐতিহ্যে গৌরবপূর্ণ মানুষের ভেতর এক আলাদা আলোকসজ্জার সৃষ্টি হলো। জাইনের পরনে তখন স্যুট বুট। পুরুষালীর ছাপদাড়ি বিশিষ্ট মুখটা থেকে ঐশ্বরিক জ্যোতি ছড়াচ্ছে। সুন্দর করে ব্রাইডগ্রুমকে ওয়েলকাম করা হলো ভেন্যুতে। বাফেতে যেমন খাবার সাজানো থাকে, তেমনি এক পাশে সুন্দর মতো করে সাজানো হলো খাবার। দূর হতে তখন বাতাসে ভেসে আসছে বিরিয়ানির খুশবু। অনুষ্ঠান যখন শুরুর দিকে, তখনই বাতলো বিপত্তি। দেখা গেল টিস্যুর কমতি, সাথে বৈদ্যুতের সমস্যার জন্য বারবার আলো জ্বলছে নিভছে। টিস্যু আনার জন্য নাসরিন বেগম পাঠাতে চাইলেন আহানকে। সৌরভী আগ বাড়িয়ে বলে উঠল, আমি নিয়ে আসছি। সকলেই মাথা নাড়িয়ে সায় দিল টিস্যু আনতে যাওয়ার জন্য। এর মধ্যেই বিঘ্ন সৃষ্টি করতে চাইলেন নিজাম শিকদার। নাতনিকে চোখ রাঙিয়ে বাধা দেওয়ার প্রচেষ্টা করলেন। সৌরভী সেসবের তোয়াক্কা না করে হেলে দুলে দ্রুত পদক্ষেপে অগ্রসর হলো নাসির মঞ্জিলের উদ্দেশ্যে। রাত ৮টা থেকে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে নাসির মঞ্জিলে। এত জ্বালাতন করেছে কেন আজ, তার কারণ কেউই খুঁজে পেল না। নুসরাত মনে করল মেইন সুইচের তারে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই নিজেই মেইন সুইচ চেক করতে লেগে পড়ল। ইরহামকে নাসির মঞ্জিলে যাওয়ার কথা বললে সে সাফ সাফ না করে দিল সে যাবে না। কিন্তু নুসরাতের জোরাজুরিতে হার মেনে যেতে বাধ্য হলো। তারপরও শুনতে হলো নুসরাতের কান ঝাঁঝানো কথা, যা শালা, মেন সুইচে সমস্যা দেখা দিচ্ছে, স্ক্রুড্রাইভার নিয়ে আয়, পরে ব্লাস্ট হয়ে যাবে। দেখি খুঁটিয়ে মেন সুইচে কি সমস্যা। ইরহাম নুসরাতকে বোঝাতে পারল না যে মেন সুইচে কোনো সমস্যা নেই, কিন্তু নুসরাত বুঝতে যেন চাইছে না। কানে তুলো গুজে বলল, যেতে বলেছি না তোকে, যাবি তুই? ইরহাম নাটশিটকে নাসির মঞ্জিলের ভেতর যেতে যেতে সতর্ক কণ্ঠে আওড়ায়, পণ্ডিতি করবি না একদম, আমি না আসা পর্যন্ত। পরে দেখা যাবে পুরো বেনুর আলো চলে গেছে। নুসরাত অহংকার নিয়ে বলল, আমাকে একদম নেগেল্ট করবি না ইরহাম, আমি সব পারি। এই নুসরাতের বা হাতের খেল
কারেন্টের জিনিস ঠিক করা। হ বোন, এটা তো গাড়ির চাকা, তুই একটা খুলে আরেকটা লাগাই দিলা। নুসরাত বিরক্ত হয়ে খ্যাক করে উঠল, বলল, জ্ঞান না জেনে স্ক্রুড্রাইভার নিয়ে আয়। ইরহাম যেতে যেতে আবারও সতর্ক বার্তা দিয়ে গেল, পণ্ডিতি করবি না বলে দিলাম। ইসরাত সরি নুসরাত ইরহামের কথা শোনার পাত্রী। সে চৌকা দৃষ্টিতে তাকিয়ে মেন সুইচ লক্ষ্য করল, অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করল কোমরে হাত দিয়ে। ইরহামের অপেক্ষায় হাপসাপ করল, না আসলো না ইরহাম। ইরহামকে মেসেজ দিল, সে রিপ্লাইতে বলল, আসতেছি ভাই। পুরো বাড়ি অন্ধকার করে রাখা, আর ওই বুয়ারাও আসর জমাইছে বাড়ির বাহিরে, ওদের পাশ কাটিয়ে যেতে সময় লাগছে। নুসরাত লিখল, তুই ওদের সাথে ফ্লার্ট শুরু করেছিস, সেটা বল না। ইরহাম মুখ মুসর মারার ইমোজি দিল, টাইপিং করলো, তোর মতো পাইলি। এরপর আর নুসরাতের মেসেজ দেখলো না, মোবাইলের সাইড টিপে বন্ধ করে দিল। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের সুইচ টিপে লাইট জ্বালালো। ধীর পায়ে অগ্রসর হলো স্টোর রুমে। স্টোর রুমের ভেতর পা রাখতেই সৌরভীর সাথে চোকাচোকি হলো। কেউ কাউকে বিশেষ পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে উঠল। সৌরভী দুই হাতে টিস্যু নিয়ে যখনই অগ্রসর হলো সামনের দিকে, তখনই পুরো স্টোর রুম সহ বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এমন আলো নিভে যাওয়ায় অবাক হলো স্টোর রুমে অবস্থানরত সৌরভী। ইরহাম দুই হাতে চুলের মুঠি টেনে ধরে বিবি করে আওড়ালো, ও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজার সামনে ইরহাম এগিয়ে যেতেই দেখলো দরজা বাহির থেকে আটকানো। হালকা হাতে দরজায় চাপড় মেরে উচালো স্বরে চেঁচিয়ে বলল, এই দরজা খোলো, বাহিরে কে? ভেতরে আমি আছি। ইরহামের চিৎকারের আওয়াজ শুনে সৌরভীর পদক্ষেপ দ্রুত হলো। জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে, কি হয়েছে তোমার? চেঁচাচ্ছ কেন? ইরহামের কুঞ্চিত করে রাখা চেহারার দিকে তাকিয়ে থমকে গেল সৌরভী। পুরুষালী গম্ভীর মুখখানা অবলোকন করতেই ঠোঁটগুলো থেমে গেল আপনা আপনি। ইরহামে ধরে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইট অনুসরণ করে সামনে তাকাতেই সৌরভী নিজেও চিৎকার দিয়ে উঠল। অবাক সুরে বলল, দরজা বন্ধ করলো কে? মেয়েটার এমন প্রশ্নে ইরহাম নিজের নাক উঁচুতে তুলে তিক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি করেছি বন্ধ। কিন্তু তুমি তো ভেতরে, বাহির থেকে বন্ধ করলে কি করে? সৌরভী কথাটা বলেই জিভ কাটল। মেয়েকে হাসি ঠোঁটে ঝুলিয়ে চোখ তুলে স্বাভাবিক হাসার চেষ্টা করলো, হলো না। ইরহাম দেখলো না সেসব। একে তো রুমে ব্যবসা গন্ধ, সাথে গায়ে পরিহিত কাপড়ের জন্য তত্তর করে ঘামছে শরীর। এই মুহূর্তে এই বদ্ধ রুম থেকে বের হওয়াই তার মেন ফোকাস। মোবাইলটা সৌরভীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা নাও, দরজার দিকে ধরো। সৌরভীর হাতে মোবাইল ধরিয়ে দিয়ে নিজের বাহুর সাহায্যে ধাক্কা দিল দরজায়। ধাক্কার জোরে দরজা সামান্যও নড়ল না। সৌরভী নিজের গলা উঁচিয়ে চেঁচালো, ও পাশে কেউ আছেন? আমরা ভেতরে আটকে গেছি, প্লিজ দরজা খুলুন। ইরহাম কড়মড় করে বলে উঠল, চুপ, একদম চুপ, চেঁচাচ্ছ কেন? সৌরভী অবাক কণ্ঠে বলল, তো চেঁচাবো না, না হলে বের হব কিভাবে? হ্যাঁ, তোমার তো দাদি আম্মা বাহিরে বসে, উল্টা পাল্টা বলবে না, তার কি গ্যারান্টি আছে? ইরহামের কথার ভাবার্থ যখন বুঝলো সৌরভী, তখন জিহ্বায় কামড় দিল, মাথা নাড়ালো উপর নিচ। সে বুঝেছে। জিজ্ঞেস করলো, এখন কি করব তাহলে? এখান থেকে বের হওয়ার উপায়? নুসরাতকে কল দাও, বলো এসে দরজা খুলে দিতে। ইরহামের কথা শেষ হতেই সৌরভী মোবাইল অন করে ফোন দিতে যাবে। স্ক্রিনে গ্রিন লাইট এসে মোবাইল বন্ধ হয়ে গেল। ইরহাম বন্ধ দরজায় ধাক্কা দিতে বিড়বিড় করল, শাওয়ার সব বিপদ আজ হওয়ার ছিল। অন্ধকার ভেন্যুতে চাপা হই হুল্লোড়, চারিদিকে মানুষের কথা, চাপা গুঞ্জন।
নাসির সাহেব জেনারেটর চালু করার কথা বলতেই একজন বলে উঠল, মেন সুইচ কেউ বন্ধ করে দিয়েছে চাচা। গলাটা আরমান শিকদারের। মাহাদি নিজের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই শাহেদ খান এসে তার পাশে দাঁড়ালেন। কারো সংস্পর্শ নিজের কাছে উপলব্ধি করতেই গাড় বাঁকাই মাহাদি। বাবাকে পাশে দাঁড়াতে দেখে মৃদু হাসির প্রচেষ্টা করল, পরপর আবার বাবার হাত পিঠে অনুভব হতেই ব্রু উঁচিয়ে শুধালো, কি হয়েছে পাপা? শাহেদ খানের চোখে নমনীয়তা থাকলেও কণ্ঠস্বর রূপকথা। নিজের বাড়িতে যাবে না? মাহাদি আমতা আমতা করে বলল, হ্যাঁ যাব তো। কবে? পরপর কঠিন স্বরে ছেলেকে শুধালেন শাহেদ খান। পিঠে তখনও স্নেহের হাত। মাহাদি মাথা নিচের দিকে সামান্য ঝুঁকিয়ে নিয়ে স্ত্রীয় গম্ভীরতা বজায় রেখে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, শীঘ্রই। মাহাদির কথা শেষ হতেই শাহেদ খান জিজ্ঞেস করলেন, শীঘ্রই কবে? এই বাড়িতে গা ঠিক গেড়েছ নাকি? গত মাস খানেক এখানে থাকছ, এখনো ইচ্ছে শেষ হয়নি নাকি এই বাড়ির কোনো মেয়েকে বিয়ে করে ঘর জামাই হওয়ার ইচ্ছে পোষণ করছো? মাহাদি এহসান বাবার রসিকতায় হকচকালো। লজ্জা পেয়ে বাবার কথার বিপরীতে মৃদুস্বরে উত্তর দিল, যাব তো বলেছি। বজলুক আর মাহাদির কথা শেষ হতেই অনিকা এসে দাঁড়ালো তাদের পাশে। দুই হাতে বাবার গলা জড়িয়ে ধরে বাবার কথায় ঘি ঢালতে বলল, মোমো মেয়েটার সাথে বিয়ে দিতে পারো। মেয়েটা ভীষণ ভদ্র, দেখতেও কেমন নাদুস নুদুস। আমি তো কয়েকবার দেখলাম। উন্তা বিড়ালের মতো মাহাদি আর চোখে ওই মেয়েকে দেখে। কথা শেষে শুভ্রকায়ের রমণী হেসে উঠল ঠোঁট চেপে। মাহাদি চোখ রাঙালো, শক্ত কণ্ঠে বোনের নাম উচ্চারণ করলো, অনিকা। মাহাদিকে রাগ করতে দেখে শাহেদ খান হেসে উঠলেন। দুজনেই টিপ্পনি কেটে শুধালো, এই বাড়ির ঘর জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি মাহাদি? শাহেদ খান পরপরই ঈষৎ ভ্রু উঁচিয়ে ছেলের কাছে বললেন, বয়স তো অনেক হয়েছে, কথা বলবো নাকি হেলালের সাথে? তোমাকে কি ওর ভাগ্নি দিবে? মাহাদি জোরালো শব্দে কিছু বলতে নিবে অনিকা কেটে দিয়ে বলে উঠল, দেখো ড্যাড কিছুই বলতে পারছে না লজ্জায়। মাহাদি নিজেও চায় মেয়েটাকে বিয়ে করতে। বিশেষ প্রয়োজন ছাড়া স্টোর রুমে প্রবেশ করে না নাসির মঞ্জিলে থাকা কোনো সদস্য। তাই এই রুমে জানালাও সচরাচর খোলা হয় না। বদ্ধ পরিত্যক্ত রুম হিসেবে পড়ে থাকে। বদ্ধ কপাটের আড়ালে থাকা টেসে রাখা জিনিসের ভারে হাঁটার পথটুকুও ভীষণ সংকীর্ণ। ব্যবসা গন্ধে রুমটাই টিকে থাকা মুশকিল। ইরহাম রুমাল মুখে চাপার জন্য বের করছিল, কিন্তু গুটগুটে অন্ধকারের প্রভাবে হাত ফসকে মেঝেতে পড়ে গেছে তা কবেই। এখন পেট ঠেলে বমির উদ্বেগ হচ্ছে, যে কোনো সময় বমি হয়ে যাবে ভাব। এতক্ষণ ফ্ল্যাশ লাইটের আলোয় যতক্ষণ অন্ধকার নিভেছিল তার তুলনায় এখন দ্বিগুণ আঁধারে ডুবে আছে রুমটা। মাকড়সার সাদা বুনো জাল সেটে আছে দেওয়ালে, ভেতর বাহিরে তখন নিস্তব্ধতা জুড়ে রয়েছে। পেঁয়াজ রসুনের রুমের মেঝেতে বিছিয়ে রাখাই তেলাপোকা হাঁটছে, বলে মর্মর শব্দ হচ্ছে। আকস্মিক অন্ধকারে গায়ে ধাক্কা লাগলো দুজনের অজান্তেই। একসাথে চিৎকার দিয়ে ছিটকে দুই দিকে সরে গেল তারা। মেয়েলি গলার মৃদু চিৎকার বেশে বাড়ালো কামরায়, সমস্যা কি তোমার ইরহাম? দরজায় না ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তাছাড়া এতক্ষণ যাবৎ সামান্য দরজাটুকু ভাঙতে পারলে না? সৌরভীর কথা ইরহামের শ্রবণ দিয়ে প্রবেশ করতেই চ্যাত করে উঠে বলল, আমাকে তোমার কি পালোয়ান মনে হয় যে এক ধাক্কাই মারবো আর দরজা ভেঙে ফেলবো? ইরহামের বিরক্তি ধরা কণ্ঠে কিছুটা দমে যায় সৌরভী। এক হাতে নাকে ওড়না চাপা দিতে গিয়ে মনে হলো ওড়না গায়ে নেই, কষে কোথাও পড়েছে। আলোবিহীন রুমে চোখ আশপাশ ঘুরালো, কিন্তু বুঝতে পারল না ওড়না কোথায়। হঠাৎ পায়ের উপর দিয়ে শিরশির করে
কিছু একটা যাওয়ার অনুভূতি হতেই বয়ে কাঠ হয়ে গেল মেয়েলি মুখটা। সিঁড়ি দ্বারা বেয়ে শিরশির করে বয়ে গেল শীতল বাতাস। শুভ্রবর্ণের মুখটা পানফুটে বর্ণের হয়ে উঠল নিমিষেই। না চাইতেও বন্ধ কামরায় সাপের ভয়ে বিকট এক চিৎকার করে ডলে পড়ল মেঝেতে। গাটুকু মেঝে স্পর্শ করতেই উচালো শব্দ হলো। ইরহাম দরজায় ধাক্কা দিচ্ছিল বাহুর সাহায্যে। এই অন্ধকারে কবে মেয়েটা তার পাশ থেকে সরে গেছে টেরও পায়নি সে। যখন আত্মচিৎকারের শব্দ কানব্যাদ করল তখন অনেক দেরি। স্টোররুমের মৃদু আলোর বাল্ব জ্বলে উঠেছে, সাথে সাথে আলোকিত হয়েছে রুমটা। বাহির থেকে দরজা খোলার মর্মর শব্দে চোখ তুলে দরজার ওপাশে তাকাতেই ইরহামের চোখাচোখি হয় কয়েকজন মহিলার সাথে, যারা দরজার কপাট খুলে দিয়েছেন। আর একই সাথে তাদের সন্দেহী নজর ছেলে মেয়ে দুটোর দিকে নিবিষ্ট। কুমার কুমারী ছেলে মেয়ে একই রুমে বন্ধ অবস্থায় পড়েছিল। তা তারা স্বাভাবিক মনোভাবে নিতে পারল না। মনে করল ছেলেটা মেয়েটার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করেছে। মেয়েটা হয়তো নিজের ইজ্জত বাঁচানোর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। ইরহামের কাপড় ঠিক থাকলেও মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সৌরভীর গা জড়িয়ে থাকা কাপড়ে ঠিক নেই। উন্না কষে পড়ে আছে এক পাশে, তো অন্য পাশে নারী শরীর। বড় গলার কাপড় হওয়ার দরুন বক্ষ বিভাজনের এক টুকরো অংশ দেখা যাচ্ছে। ইরহাম যতক্ষণে বুঝল ঘটনাটা খারাপ দিকে গড়াচ্ছে, এরা স্বাভাবিক একটা ঘটনাকে বিপত্তিক রূপ দিতে চলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারিদিকে হই হুল্লোড় বেঁধে গেল সেকেন্ডের ভিতর। চোখের পলক ফেলার আগেই পরবর্তী ঘটনা ঘটল যে ইরহাম নিজের নামে সাফাইটুকুই গাইতে পারল না, বলতেও পারল না এখানে খারাপ কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। বাতাসের গতিতে উড়ন্ত খবরগুলি গিয়ে পৌঁছালো সৈয়দ বাড়ির কর্তা ও নিজাম শিকদারের কানে। অবিশ্বাস্য নয়নে দুজনেই কয়েক পল তাকিয়ে দ্রুত পাইয়ে রিসিপশনের ভেন্যু ফেলে ছুটলেন নাসির মঞ্জিলে। তাদের পিছু পিছু ছুটল পুরো পরিবারের মানুষজন। শুধু অজ্ঞাত থাকলো এই বিষয়ে দুটো মানুষ, যারা এই মুহূর্তে নিজের তুমুল চক্রায় ব্যস্ত। নিজ নিজ কথার বানে একে অন্যকে ঝুঁকানোর বৃথা প্রচেষ্টায় রপ্ত। নুসরাতকে মেন সুইচের সামনে দাঁড়িয়ে টানা হিচড়া করতে দেখে আরস ঠেকিয়ে উঠল পেছন থেকে। গলার আওয়াজ দাঁড়ালো করে প্রশ্ন চলল, ওখানে কি করছো তুমি? মেন সুইচের কাছে কি কাজ তোমার? নুসরাত নিজের মেয়েলি কপালে বাজ ফেলে বলল, মেন সুইচের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ঠিক করার ধরন তো দেখতেছি, দেখেই বোঝা যাচ্ছে এখানে ঠিক করা হচ্ছে না, কুস্তিগিরি হচ্ছে। নুসরাত ব্রু উঁচিয়ে শুধালো, অপমান করছেন? আরস দম্ভের সহিত বলল, আমার এত সাহস তোমাকে অপমান করব? আরশের কথায় নুসরাত নাক ফুলালো, দুই হাত বুকে বেঁধে শুধালো, কি চাই? আরস বিড়বিড়িয়ে আওড়ালো, তোমাকে। নুসরাতের কান পর্যন্ত কতটুকু পৌঁছালো না, খ্যাক খ্যাক করে জানতে চাইল, কি? কিছু না। নুসরাত আরশকে মেন সুইচের সামনে থেকে সরিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইট তুলে ধরল সেখানে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ শেষে সুইচ টিপে দিল, আর তাতে আবারও চারিদিক ঝকঝকে আলোয় ভরে উঠল। শুধালো, কোন অশিক্ষিত মেন সুইচ বন্ধ করেছে? নুসরাত চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠল, একদম অশিক্ষিত বলবেন না তো। অশিক্ষিতকে অশিক্ষিত বলবো না? একটা মানুষ কতটা মাথামোটা হলে রিসিপশনের অনুষ্ঠানের মধ্যে মেন সুইচ বন্ধ করে দেয়? নুসরাত হাত তুলে তেড়ে আসলো আরশের দিকে, কড়মড়িয়ে বলল, অশিক্ষিত হবে আপনার শ্বশুর। আমার শ্বশুর মশাই তো তোমার বাপ। নুসরাত নিজেই থতমত খেল, জিভ কেটে বলল, নিজেই অশিক্ষিত আর অন্যকে বলে অশিক্ষিত। আরশ কপালে বাজ ফেলে শুধায়, তুমি এমন ছেঁততেছ কেন?
আমি তো তোমাকে অশিক্ষিত বলিনি। যে মেইন সুইচ অফ করেছে তাকে বলেছি। নুসরাত নিজের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলে উঠল, তো যে কাউকেই আপনি কেন অশিক্ষিত বলবেন? আপনাকে এ সাহস কে দিয়েছে? আরস ভ্রু উঁচিয়ে বিদ্রূপ করল নুসরাতকে। নিষ্প্রাণ বলয় মেয়েলি নেত্রে স্থির করে হিসহিসিয়ে জানতে চাইল, তোমার এত ধরছে কেন? ওই অশিক্ষিতটা তো তুমি না। নুসরাত রাগে ফুঁসিয়ে উঠল, দুই হাতে আরশের গলা চেপে ধরার জন্য পা বাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ আমি বন্ধ করেছি তো। তো কি হয়েছে? আরশ শ্রাগ করল কাঁধ দিয়ে, নুসরাতের দিকে গ্রীবা বাঁকিয়ে সামান্য ঝুঁকে এসে শুধায়, হোয়াটা কোইন্সিডেন্স, তার মানে ওই অশিক্ষিতটা তুমি? নুসরাত আরশের বারবার অশিক্ষিত বলা কথাটাই ক্যাপা ষাঁড়ের মতো হিসিয়ে উঠল। দুই হাত তুলে থাবা মারার জন্য তেড়ে আরশের দিকে এগিয়ে আসলো। দুইজনের ভেতরে তিল পরিমাণ দূরত্ব মিটিয়ে দিয়ে চিৎকার করে বলে, আমি অশিক্ষিত না। পরপর বিবি করে আরশের শোনার মতো করে বলল, তুই নিজেই অশিক্ষিত গাধা একটা, পাটা কোথাকার। আমাকে বলিস আবার অশিক্ষিত? তুই নিজেই তো সর্বর্ণ পারিস না মনে হয়। আরশ নুসরাতের বানান করে করে বলা কথাগুলো বুঝতো না। অবাক নেত্র নিবিষ্ট করে শুধালো, কি বললে তুমি? এইভাবে বলছো কেন? স্পিকিং বাঙালি, ইন অ্যান আমেরিকান অ্যাকসেন্ট অর ইন আ ব্রিটিশ অ্যাকসেন্ট? নুসরাত আরশের কথা কানেই তুলল না, খুশিতে গদগদ করে যখন সত্যি সত্যি দেখলো আরশ স্বরবর্ণ পারে না। বাংলা সিনেমার মতো তার মনে মৃদু গান বাজল, দোলা দিয়ে গেল হৃদয়ে। সামনে দাঁড়ানো স্তম্ভিত আরশকে ভালো করে বাঁচানোর জন্য আবারও একই পন্থা অবলোকন করল। তোরা তো অশিক্ষিত, অ আ ক খ পারিস না, মূর্খ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিকার বয়সে প্রেম করলে তো এসবই হবে, কাইস্টা কোথাকার। নুসরাত কথাগুলো বানান করে করে শেষ করলো। সামনে দাঁড়ানো আরশ নুসরাতের কথা কিছুই বোধগম্য হলো না। সে বলল, স্পষ্ট শুদ্ধ বাংলায় বলো। আসছেন আমার নবাবজাদা, ওনার জন্য বাংলায় বলবো, বলবো না, এই ভাষায় আমি বলবো। আরশ চেঁচালো, নুসরাত তুমি ভালো কিছু বলছো না, আমি জানি। তো জানলে কি হবে, আমি তো বলবোই। আরশ ক্যাপাটে ষাঁড়ের মতো এগিয়ে এসে নুসরাতের দুই বাহু চেপে ধরল, শক্ত কণ্ঠে বলল, বাংলায় বলো। অশিক্ষিত, শিখিসনি কেন বাংলা? পারবো না বাংলা বলতে। আরশ রাগে চোখে মুখে সব অন্ধকার দেখল, কটমটিয়ে বলল, তুমি কি মনে করো আমি বাংলা শব্দের উচ্চারণ করতে পারি না? আমি সব জানি। নুসরাত ভ্রু উঁচিয়ে বাহবা দিল, আবারও বানান করে করে বলল, ভালো, খুব ভালো। চাঙ্গিস খানের বাচ্চা, অশিক্ষিত কোথাকার। তুই সর্বর্ণ পারিস না, আমি কি করব? আজ থেকে তোর সাথে এভাবেই কথা বলবো, তাহলে আর তুই কিছুই বুঝবি না। নুসরাত কথা শেষ করে গদগদ করে উঠল, নিজেকে বাহবা দিল কিভাবে এই বেটাকে জব্দ করেছে। আরশকে বিদ্রুপ করে নিজ মনে বিবি করে, শিখিসনি কেন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ? এবার বুঝ। নুসরাত আর আরশের চক্রার ভেতর দূর হতে দৌড়ে দৌড়ে আসলো আহান। চিৎকারের আওয়াজ অনেক জোরালো, বারবার উচ্চারণ করছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। নুসরাত গাড় বাগিয়ে ওদিকে তাকাতে নিবে, আরশ নুসরাতের দুই বাহু ছেড়ে দিল কটমট করে। নুসরাতে না বোঝার মতো আওড়ায়, বাফফান পুলো নুসরাত নাসির, যার অর্থ দাঁড়ায় ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত চৌকা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্নাতীত কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিয়েছেন? কি বলেছেন আপনি? সাহস থাকলে এভাবেই বলুন। আরশ ভাব নিয়ে আড়াআড়ি বুকে হাত বেঁধে দাঁড়ায়। নুসরাত দুই হাত পেঁচিয়ে দাঁড়ানো আরশকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, কি বলছেন? কোন ভাষায় বলছেন? সাহস থাকলে
শুদ্ধ বাংলায় এভাবে বলুন। আরস ঠোঁট উঁচিয়ে বিদ্রুপ করে হাসল, বলল, আমার সাহস কতটুকু তার আন্দাজ তোমার নেই, মিসেস আরস। তো বলুন, শুদ্ধ বাংলায় বলুন। আরস হাসল, নিচের দিকে ঝুঁকে এসে বলল, এত ডেম্পারেট আমার মুখে কথা শোনার জন্য? তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দিই। আরস ভ্রু নাচালো, নুসরাত আগ্রহ প্রকাশ করতেই বাতাসে ভেসে আসলো গম্ভীর স্বর, ফাক ইউ নুসরাত নাসির। কথাটা শেষ হতেই নুসরাত নিজেও সামান জুড়ে বলে উঠল, ফাক ইউ টু। আরস আর কিছু বলবে, আহান দুজনকে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনের ঝগড়ায় বাধা দিয়ে বলে উঠল, আবু, সর্বনাশ হয়ে গেছে। আহান জিরিয়ে নিল, সামান্য কতটুকু বলে হাঁপিয়ে উঠেছে, এতটুকু দৌড়ে আস্তে আস্তে। নুসরাত চৌকা চোখে চেয়ে শুধালো, কি সর্বনাশ? আরস নিজেও আহানের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। আহান জোরে জোরে শ্বাস ফেলল, বুকের কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনের অবাক চোখের অবকতা বাড়িয়ে দিতে আহানের স্বর শ্রবণ এন দিয়ে প্রবেশ করল, ইরহাম ভাই আর সরবি আপু কট। নুসরাত আর আরস দুদিকে ছিটকে সরে এবার একই সাথে কান ফাটানো শব্দে দুইজনেই চেঁচিয়ে উঠল, কি?